বন্ধুরা, আজকে আপনাদেরকে নিয়ে আসলাম সেই বিখ্যাত এবং ঐতিহাসিক লালবাগ কেল্লায়। এখন পর্যন্ত যারা লালবাগ কেল্লায় আসতে পারেননি তাদের জন্য আসলে এটি একটি অনবদ্য সেই আনন্দের মুহূর্ত, কিংবা আপনার সেই মজার একটি বিষয় হতে পারে, জায়গা হতে পারে, কিংবা আপনার একটা ট্যুরিস্ট প্লেস হতে পারে। কারণ আপনি যদি একবার চিন্তা করেন যে এই লালবাগ কেল্লাটি সেই প্রায় 1800 সালের দিকে নির্মিত হয়েছিল সেই শায়েস্তা খানের আমলে, আর সেই নিদর্শনটি আপনি একমাত্র এখন পর্যন্ত দেখতে পাচ্ছেন, বা আপনার সেই দুচোখে এখনও সেই ইমারতগুলো আপনি এখনও দেখবেন অক্ষত অবস্থায় আছে। সেগুলো আপনার জন্য আসলে একটি ঐতিহাসিক বিষয় হতে পারে। বন্ধুরা, এই মুহূর্তে আমরা অনেক দিন পর লালবাগ কেল্লায় ঢুকলাম। আর মাঝে মাঝে আমার ঢোকা হয় যদিও লালবাগ কেল্লায়, কারণ এখানের পরিবেশটা একটু মনোমুগ্ধকর পরিবেশ। আর আমরা যে ঢাকা শহরে যে বসবাস করি, এখানে সেই ইট বালু আর ধুলো বালির এই শহরে আসলে ওই রকমের মুক্ত এবং স্বচ্ছ বাতাসটা বা অক্সিজেনটা আমরা নিতে পারি না। যার জন্য আমরা বেসিক্যালি এখানে বিশেষ করে এই যে লালবাগ কেল্লার পাশেই হচ্ছে যে এখানে একটা মিনার দেখা যায়, এই পাশে এই মিনারের মসজিদের, শাহী মসজিদের পাশেই আমার বাসা। অর্থাৎ এখান থেকে টুস করে এখানে ঢুকে পড়ি যে কোনো সময়ই। তো আজকের আবার ঢুকলাম, আপনাদের একটু দেখাচ্ছি যে লালবাগ কেল্লার যে সৌন্দর্যটা, যে এত মনোমুগ্ধকর পরিবেশ, বিশেষ করে প্রাকৃতিক সেই ফুল গাছ বা বিভিন্ন ধরনের গাছ আছে এখানে। বন্ধুরা, এই মুহূর্তে আমাকে দেখতে পাচ্ছেন আপনারা হচ্ছে এই পরী বিবির মাজার। এটি হচ্ছে এই যে আপনারা সেই বই পুস্তকে পড়েছেন কিংবা উইকিপিডিয়ায় পড়েছেন যে পরী বিবির মাজার, এই হচ্ছে পরী বিবির মাজার, যাকে কেন্দ্র করে আসলে আমাদের এই লালবাগ কেল্লাটা এত বেশি আকর্ষণীয়, কিংবা লালবাগ কেল্লাটা তৈরি করা হয়েছিল, কিংবা লালবাগ কেল্লার সম্পূর্ণ কাজ সমাপ্ত করা হয়নি। এই লালবাগ কেল্লার ফোয়ারাগুলো ঐতিহ্যবাহী ফোয়ারা, আর এই ফোয়ারাগুলো এমনভাবে পানি উঠতো, মানে অ্যাট দ্যাট টাইম, বা এখন হয়তো ওইগুলো সচল নেই, কিংবা মাঝে মাঝে হয়তো বা সচল করা হয়, কিন্তু সেগুলো দেখেন সেই ব্রিটিশরা এত সুন্দর করে যে সজ্জিত করেছিলেন বা এই লালবাগ কেল্লাটাকে তৈরি করেছিলেন। তারা এখানে হয়তো বা তাদের যে সুবেদাররা ছিলেন কিংবা সেই শাসকরা ছিলেন, তাদের ওয়াইফ কিংবা তাদের যে পরিবারের লোকজন ছিল, তারা এখানে মনোরম পরিবেশ উপভোগ করতেন এই লালবাগ কেল্লায়, যার জন্য হয়তো বা লালবাগ কেল্লাটা তৈরি করা হয়েছিল অ্যাট দ্যাট সময়। শায়েস্তা খানের যে মেয়ে, একমাত্র মেয়ে ছিলেন সেই পরী বিবির মৃত্যু হয়ে যাওয়ার পরে আসলে এই মাজারের বা কিংবা এই লালবাগ কেল্লার কাজগুলো সম্পন্ন করা হয়নি, যার জন্য আসলে এই পরী বিবিকে এখানেই দাফন দেওয়া হয়েছিল। কেন, আমার মনের ভিতরে একটি প্রশ্ন জাগে, কেন সেই পরী বিবি মারা গেল তখনকার সময়? আর পরী বিবি যদি মারা না যেত, আমাদের এই লালবাগ কেল্লাটি হয়তো অনেক আরও সুন্দরভাবে সজ্জিত করা হতো, কিংবা আমাদের এই মানে বাংলাদেশের আরও একটি খুব সুন্দর স্থাপত্যশৈলী এটা হতে পারতো, কিংবা আরও দূর দূরান্ত থেকে আমাদের এখানে লোক আরও আসতে পারতেন। যেহেতু সেই 250 বছর আগে যে তারা স্থাপত্য, তবে একটি মজার ব্যাপার হচ্ছে যে 250 বছর আগে তারা যে স্থাপত্যটি এখানে নির্মাণ করেছিলেন, সেই স্থাপত্যটি এখন পর্যন্ত অক্ষত অবস্থায় আছে। যদিও কিছুদিন আগে হয়তো বা এটাকে একটু সংস্কার করা হয়েছিল, মোটামুটি একটু যে আস্তরগুলো দেওয়া হয়েছিল। আর বিশেষ করে আরেকটি কথা, এখানে এই পরী বিবির মাজারের উপরে যে আপনারা গম্বুজটি দেখতে পাচ্ছেন, আমি যদি আর একটু উঁচু করে আপনাদেরকে দেখাতে পারি, তাহলে আপনারা উপরে একবারে মেন উপরে যে গম্বুজটি থাকে, এটা হয়তো বা ওই তখনকার সময় স্বর্ণখচিত ছিল উপরের অংশটাই, কিন্তু এখন হয়তো বা ওই স্বর্ণখচিত ধাতুটি নেই, কারণ যে কোনো কারণে হয়তো বা যে কোনো মানুষ এটাকে নিয়ে গিয়েছেন। প্রথমে আছে ওপাশে যে শায়েস্তা খানের যে মসজিদ তৈরি করা হয়েছিল, যে তারা ইবাদত খানা যেটাকে বলা হয়, বা ধর্মীয় উপাসনালয়, মুসলমান ধর্মের যে উপাসনালয় যে মসজিদ, সেটা দেখলাম। তারপরে তার সামনেই হচ্ছে গিয়ে এখানে পরী বিবির মাজার, সেই আদুরে মেয়ে পরী বিবি শায়েস্তা খানের আদরের মেয়ে পরী বিবি, তার মাজারটা হচ্ছে এখানেই আছে। তারপরে যদি আমরা একটু কয়েক গজ সামনে আগালেই এখান থেকে দেখা যাবে যে অনেকগুলো পানির ফোয়ারা, কিংবা এটাকে যদি ঝর্ণা বলি হয়তো বা ভুল হয়ে যাবে, আর যদি পানির ফোয়ারা বলি তাহলে সেটা হয়তো বা অতটা ভুল হবে না, তবে এখানে সুইমিং পুলও বলা যেতে পারে।
আর বিশেষ করে এই সামনে আরও সুইমিং পুল আছে, তারা এখানে হয়তো বা অবসর সময় কাটাতেন। এখানে লেখা আছে যে প্রবেশ নিষেধ, কারণ এখানে এই এত সুন্দর করে যে ফুলগুলো তারা ফুল গাছগুলো সংরক্ষণ করেছেন কিংবা প্রতিনিয়ত এগুলোর চর্চা করা হয়, যাতে আসলে আমাদের দর্শকরা, আমি মাঝে মাঝে ঢুকি তখন অনেক দর্শকরা এখান থেকে ফুল গাছ থেকে ফুল ছিঁড়ে কিংবা পাতা ছিঁড়ে, যেগুলো আসলে দেখতে দৃষ্টিকটু লাগে। আমরা যদি পরিবিবির মাজার থেকে একটু সামনে কয়েক গজ সামনে আগালেই এই পানির ফোয়ারাগুলো কিংবা এই সুইমিং পুলগুলো পার হলে কয়েক গজ সামনেই দেখা যাবে। হ্যাঁ, এটি হচ্ছে হাম্মামখানা, যেখানে শায়েস্তা খান নিজেই থাকতেন এবং তার বিচার কার্য পরিচালনা করতেন। আর এখান থেকেই তাদের সকল দিক নির্দেশনা আসতো, সেই তাদের প্রজাদের কিংবা রাজাদের সেই দিক নির্দেশনাগুলো এই হাম্মামখানা থেকেই আসতো। অনেক সুন্দর সেই 200 বছর আগের নিদর্শনগুলো আসলে দেখতে আমার কাছে বেশ ভালোই লাগে, বেশ চমৎকার লাগে। আজও দাঁড়িয়ে মাথা উঁচু করে আজও দাঁড়িয়ে আছে সেই পাকিস্তান পিরিয়ড থেকে কিংবা তারও সেই ব্রিটিশ পিরিয়ড থেকে এই ভবনগুলো কি সুন্দর অক্ষত অবস্থায় আছে, যেগুলো আসলে আমাদেরকে অনেকটা এনকারেজ করে যে আসলে আমরা কি করেছি। আমাদের বর্তমান যে দালান কোঠাগুলো সেগুলো কিন্তু চাইলেই মানে ওই 50-60 বছরও আসলে ঠিকঠাক মতো টেকে না, তাও মেরামত করতে হয়। এগুলো 200-250 বছর হয়ে গেছে, তাও মানে বেশ অক্ষত অবস্থায় আছে। লালবাগ কেল্লায় বিভিন্ন ধরনের যে সুড়ঙ্গ পথ আছে, যেটা আপনারা শুনে থাকবেন যে এই সুড়ঙ্গ পথ থেকেই কোথায় যে যেতেন মানুষজন বা মানে সৈনিকরা কোথায় যেতেন সেটা কিন্তু আসলে বলা বাহুল্য। বিভিন্ন মুন্সিদের বিভিন্ন ধরনের মতামত আছে, যদিও আমরা সেই মতামত আসলে কিছুটা বিশ্বাস করি কিংবা অনেকে আমরা বিশ্বাস করি না। আমলের যে সেই কামান ছিল, সেই পুরনো কামানগুলো তারা মানে এখানে ঐতিহ্য হিসাবে রেখে দিয়েছে, যাতে বাঙালিরা দেখতে পারে, মুসলিমরা দেখতে পারে, মানুষজন দেখতে পারে যে তাদের সময় যে কোন ধরনের ওয়েপনগুলো যুদ্ধে ব্যবহৃত হতো। এমন বিষয়ে যেগুলো আছে যে মানে সঠিকভাবে আমিও বলতে পারবো না যে এখানে তারা কি করতেন। আর বিশেষ করে পরিত্যক্ত অবস্থায় আছেন, যদিও এটি সংস্কার করা হয়েছে। আর এখানে কিছুটা ডিটেলস লেখাও আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারেন। এটা হচ্ছে তাদের শৌচাগার, যেটা ইউজ করতেন তারা। আর তৎকালীন সময় এত সুন্দর ডেকোরেটেড, সেটা কিন্তু আমরা কল্পনাও করতে পারি না, যেটা আমাদের আধুনিক সময়ে আমরা আসলে কল্পনা করা যায় না। আর তাদের এখানে আলোর কোনো ব্যবস্থা নেই, আলোটা হচ্ছে শুধু প্রাকৃতিক আলোটাই, কৃত্রিম কোনো আলোর ব্যবস্থা এখানে রাখা হয়নি। এটা আমাকে মুগ্ধ করেছে। আর ভিতরে যদি আরও দেখি, আমরা দেখতে পাবো যে সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে এই লালবাগ কেল্লাটা এখন মানে পরিচালনা কিংবা তত্ত্বাবধান করছে বাংলাদেশ প্রত্নতত্ত্ব শিল্পীর একাডেমিক ভবন। আর তারা এটি এখন আগে থেকেই এটা পরিচালনা করছেন তারা। এখান থেকে প্রাকৃতিক বাতাস ঢুকানোর জন্য একটি মানে বাতাসের ভেন্টিলেশন সিস্টেম রাখা হয়েছে, যেখান থেকে প্রচুর বাতাস ঢোকে, আলাদাভাবে কোনো ফ্যানের দরকার হয় না এখানে। হাম্মামখানার ঠিক সামনেই আমরা দেখতে পাবো সুন্দর এবং গভীর, অনেক বড় প্রশস্ত একটি পুকুর আছে। এই হচ্ছে সেই পুকুরটি। আর এই পুকুরে মানে একটা মিথ আছে, যেটা অনেক আগে আমি পড়েছি কিংবা শুনেছি, কিছু জায়গায় বিশ্লেষণ করে দেখেছি, রিসার্চ করে দেখেছিলাম যে এই পুকুরে মানে তখনকার সময় যে সিপাহী বিদ্রোহটা হয়েছিল, এখানে কত হাজার সিপাহী যে মেরে এখানে ফেলে রাখা হয়েছিল সেটার কোনো হিসেব ছিল না। যাই হোক, সেই সিপাহী বিদ্রোহের আমলের সময়ের যে সেই পুকুর, এটি হচ্ছে সেই পুকুর। আপনারা দেখতে পাচ্ছেন অনেক প্রশস্ত পুকুর।
এত পুরনো সেই লালবাগ কেল্লার সেই ভবনের যে ইট কিংবা মানে সেই কংক্রিটগুলো এখনও কত মজবুত অবস্থায় আছে। ঠিক এখান থেকেই একটু ভিতরে ঢুকলেই আপনারা দেখতে পারবেন যে সেই সুড়ঙ্গ পথ, এই সুড়ঙ্গ পথ নিয়ে অনেকের অনেক ধরনের মিথ আছে যে সুড়ঙ্গ, এখান থেকে একটি সুড়ঙ্গ পথ আছে ভিতরে, এখান থেকে এই পাশে সুড়ঙ্গ পথ আছে। আর এটা হচ্ছে পুলিশ ব্যারাক, এখানে পুলিশ সদস্যরা থাকে কিংবা নিরাপত্তা কর্মীরা এখানেই বসবাস করেন, কিংবা এখানে যারা নিযুক্ত আছেন সেই প্রদত্ত অধিদপ্তরের আন্ডারের থেকে বা তাদের নিয়োগ দেওয়া যায় যে কর্মীরা এখানে নিযুক্ত আছেন, তারা এই ফুল গাছে পানি দেওয়া মালি কিংবা এটা পরিচর্যা করার জন্য প্রশাসনিক ব্যবস্থায় যারা আছেন কর্তৃপক্ষ, তারা এখানেই বসবাস করেন, এই ভবনেই থাকেন। বন্ধুরা, আপনারা যদি লালবাগ কেল্লায় আসতে চান তাহলে অবশ্যই আপনারা সঠিক সময়ে আসবেন, বলতে বিকেল 3টা থেকে 4টা এর ভিতরে আসলে সবচেয়ে ভালো হবে, কারণ ভালো একটা ভিউ পাবে। এই মুহূর্তে আসলে আমাদের এই লালবাগ কেল্লা মানে মোটামুটি পর্যবেক্ষণ করা ঘোরা শেষ হয়ে গেছে। এখন আমাদের এখান থেকে মানে এক্সিট পয়েন্টে যাবার পালা, আমরা আসলে বের হয়ে যাব, কারণ দুপুরের রোদ এখন প্রায় তো 1টা বাজে, 1টা বাজে, তো রোদ অনেক বেশি, যার জন্য অনেকক্ষণ ঘোরাফেরা করেছি, মাথায় রোদ লাগে, রোজার দিনে যেহেতু বের হতে হবে। অবশ্যই আপনারা আসবেন, আর বিশেষ করে যে আপনাদের আসার লোকেশনটা হচ্ছে যারা সদরঘাট লঞ্চ হয়ে ঢাকার বাইরে থেকে লঞ্চ হয়ে আসবেন, সদরঘাট থেকে সরাসরি আহসান মঞ্জিলের সামনে থেকে লালবাগ কেল্লা যদি বলেন, অবশ্যই আপনাদেরকে রিক্সায় এখানে নিয়ে আসবে। ভাড়া হয়তো বা রিক্সা ভাড়া হবে 50 থেকে 60 টাকা, কিংবা মাঝে মাঝে 70 টাকাও নিয়ে থাকে রিক্সাওয়ালারা, আর রিক্সা কিংবা অটো রিক্সা, পায়ের রিক্সা কিংবা অটো রিক্সা। তাছাড়া আপনারা যদি গুলিস্তান থেকে আসেন, এখানে বেশি টাকা, 70 থেকে 80 টাকা ভাড়া হবে। লেগুনায় হয়তো বা 20 থেকে 25 টাকা ভাড়া নেবে, আর নয়তো রিক্সায় আসলে 70 থেকে 80 টাকা। তাছাড়া আপনারা যদি আশেপাশ থেকে যারা আছেন, শাহবাগ থেকে যদি আসেন, শাহবাগ থেকে মেট্রো রেল থেকে নামে বা গাজীপুর বা অন্যান্য দিক থেকে যারা আসবেন, মেট্রো রেল থেকে নেমে আপনারা প্রায় ওই 50-60 টাকার মতো এখানে ভাড়া নেবে। তো আপনারা আসতে পারেন, এরকমের একটি প্রত্নতাত্ত্বিক মানে স্থাপনা, এটা আপনাদেরকে দেখা উচিত, কিংবা আপনাদের বাচ্চা কাচ্চা যারা আছে তাদের অবশ্যই এটি পর্যবেক্ষণ করা উচিত, কিংবা তাদেরকে দেখানো উচিত যে 200 বছর আগে আমাদের এই শাসনামলে এই মানে এই আমাদের বাংলাদেশে কিংবা পূর্ব পাকিস্তানে আমাদেরকে এভাবেই শাসন করা হতো, বা সেই যে শায়েস্তা খানের আমলে তারা যে প্রত্নতাত্ত্বিক যে নিদর্শনগুলো রেখে গেছেন, এই নিদর্শনগুলো আপনাদের মানে একটু পরখ করে বাচ্চাদেরকে দেখানো উচিত যে তাদের যে স্থাপনাগুলো, তাদের যে ভবনগুলো, তারা কতটা মানে সুবিশাল, কিংবা কতটা মানে তৎকালীন সময় তাদের চিন্তাভাবনার যে আপডেট প্রতিফলন ঘটেছিল, সেগুলো আপনাদের বাচ্চাদেরকে যদি আপনারা এখানে আনেন তাহলে অবশ্যই তারা বুঝতে পারবে। অবশ্যই তাদের আমাদের সমাজে বিভিন্ন ধরনের বিভিন্ন সেক্টরে মানে ভূমিকা রাখার, অবদান রাখার কিছু মানে সিস্টেম আছে, তারা সেগুলো রাখতে পারবে। অবশ্যই আপনাদের বাচ্চাদেরকে কিংবা আপনার ছোট ভাই বোন যারা আছে তাদেরকে অবশ্যই এখানে নিয়ে আসবেন।